আলাউদ্দিন খলজি এই নাম শুনলেই আমাদের মনে প্রথমে ভেসে ওঠে এক ভয়ঙ্কর শাসকের ছবি, যে মানুষকে আজও গল্পে, গানে, সিনেমায় মনে রাখা হয় মূলত পদ্মাবতীর জন্য পাগল রাজা হিসেবে। কেউ বলে সে ছিল নির্মম, কেউ বলে লোভী, আবার কারোর চোখে সে এক ভয়ঙ্কর অত্যাচারী। কিন্তু জানেন কি, এই সমালোচনার আড়ালেই লুকিয়ে আছে আর একটা আলাউদ্দিন খলজি, যার শাসন ব্যবস্থা এতটাই শক্তিশালী আর নিয়ন্ত্রিত ছিল যে সেই নীতি আজও ভারতের প্রশাসন ও অর্থনীতির অনেক ক্ষেত্রে কার্যকর হয়ে আছে। ভাবুন তো, যাকে আমরা কেবল রক্তপাতার অত্যাচারের প্রতীক হিসেবে জানি, সেই মানুষই আবার বাজার দর নিয়ন্ত্রণ, সেনা সংস্কার আর গুপ্তচর ব্যবস্থার মতো আধুনিক প্রশাসনিক পদ্ধতির জনক। এখন প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন খলজি কি সত্যি কেবল নির্মম অত্যাচারী এক রাজা ছিলেন, নাকি ছিলেন এমন একজন শাসক যার নীতি আজও আমাদের অজান্তেই অনুসরণ করা হয়? চলুন এবার ফিরে যাই সেই সময়ে। 1300 শতকের ভারত একটা টালমাটাল সময়। দিল্লির সুলতানরা একে একে আসছে আর যাচ্ছে, রাজনৈতিক অস্থিরতা চরমে। রাজ্য জুড়ে চলছে বিদ্রোহ, ক্ষমতার লড়াই আর মঙ্গলদের একের পর এক আক্রমণ। ভারতের মাটিতে তখন স্থায়িত্বের চেয়ে বিশৃঙ্খলাই বেশি, আর এই বিশৃঙ্খলার মাঝেই খলজি বংশের উত্থান। জালালউদ্দিন খলজির হাত ধরে এই বংশ দিল্লির সিংহাসনে বসে। কিন্তু তার ভ্রাতৃপুত্র আলাউদ্দিন ছোটবেলা থেকেই অন্য ধরনের। তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষমতার প্রতি প্রবল আকর্ষণ আর ভেতরে ভেতরে লুকিয়ে থাকা এক অদম্য উচ্চাকাঙ্ক্ষী। 1296 খ্রিস্টাব্দে ইতিহাসে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। নিজের কাকা জালালউদ্দিনকে হত্যা করেই আলাউদ্দিন দখল নিল দিল্লির সিংহাসন। যে ছেলেটিকে অনেকে কেবল ভাইপো হিসেবে চিনত, সে এক মুহূর্তে রূপ নিল সম্রাটে। এবং সেদিন থেকেই ভারতের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। অধ্যায়ের নাম আলাউদ্দিন খলজি। কিন্তু সিংহাসনে বসেই সে বুঝল, শক্তি ধরে রাখতে হলে শুধু তরবারি নয়, চাই এক নতুন শাসন ব্যবস্থা। কারণ চারিদিকে তখন বিদ্রোহ, ষড়যন্ত্র আর ভয়ঙ্কর মঙ্গল সেনারা দিল্লির দরজায় কড়া নাড়ছে। অন্য যে কোনো সুলতান হয়তো ভয়ে কেঁপে যেত, কিন্তু আলাউদ্দিন ঠিক করলো, আমি ভারতকে এমনভাবে গড়ব যেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে জীবনের প্রতিটি খুঁটিনাটিতে। দিল্লির সিংহাসনে বসেই তিনি অনুভব করেছিলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে শুধু তরবারি চালালেই হবে না, দরকার মানুষের পেট ভরে রাখা, সেনাদের শৃঙ্খলা আনা আর সর্বত্র কড়া নিয়মানুবর্তিতা তৈরি করা। প্রথমেই সে হাত বাড়ালো বাজারের দিকে। চাল, ডাল, গম, তেল সবকিছুর দাম বেঁধে দিল কঠোরভাবে। বাজারে টাঙানো থাকতো নির্দিষ্ট তালিকা, কত টাকায় কোন জিনিস বিক্রি হবে। এই দাম বাস্তবায়নে বা বাজারের তত্ত্বাবধানে তৈরি হলো আলাদা দফতর, দিওয়ান ই রিয়াসত, এবং মাঠে কড়া হাতে আইন মানাতে তৈরি হলো শাহানা ই মান্ডি। কোনো ব্যবসায়ী যদি 1 পয়সাও বেশি নিত, পরের দিন তার দোকান আর খোলা হতো না বাজারে। কিন্তু শুধু দাম বেঁধে দিলেই তো হবে না, সুলতান শস্য গুদাম তৈরি করলো, পরিবহন রুট নির্ধারণ করলো, যাতে ব্যবসায়ীরা ইচ্ছা করে পণ্য আটকে রেখে বাজারে কৃচ্ছতা দেখাতে না পারে। ফলে দিল্লির সাধারণ মানুষ প্রথমবারের মতো নিশ্চিত হলো, আজ তারা বাজারে গেলে চাল ডালের দাম আকাশ ছোঁয়া হবে না। এরপর খিলজির নজর পড়ল সেনাবাহিনীতে। সে জানত অভুক্ত সৈন্য কখনো যুদ্ধে জিততে পারবে না। সৈন্যদের দেয়া হলো ক্যাশ স্যালারি, যাতে তারা বাজারের নির্ধারিত দামে পরিবারের ভরণ পোষণ করতে পারে। এটাই ছিল দাম নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্য। সেনাবাহিনী যেন সুলতানের সঙ্গে বিশ্বস্তভাবে বাঁধা থাকে। ঘোড়ায় দাগ বা ব্র্যান্ডিং এবং সৈন্যের চেহারা বা বায়োনথি কাগজে কলমে রেজিস্টার করা হলো, অর্থাৎ দাগ ও হুলিয়া প্রথা চালু করা হলো। ফলে ভুয়ো নাম বা ভাড়া করা ঘোড়া দেখিয়ে বেতন তোলার সুযোগ বন্ধ হলো। এইভাবেই সে গড়ে তুলল এক বিশাল নিয়ন্ত্রিত এবং সর্বদা প্রস্তুত এক সেনাবাহিনী। আর সবশেষে খলজির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, তার গুপ্তচর বাহিনী। গোটা শহরে ছড়িয়েছিল তার গুপ্তচর বাহিনী। রাজধানী থেকে জেলা সবখানেই বারিদ অর্থাৎ সরকারি গোয়েন্দা এবং মুনহিয়ান অর্থাৎ গোপন সংবাদদাতা বসানো থাকত। এদের রিপোর্ট আসতো সরাসরি সুলতানের টেবিলে।
কেউ জানতো না আসলে কে সৈন্য আর সাধারণ দোকানদার সেজে থাকা সুলতানের গুপ্তচর। ফলে দিল্লির মানুষ শুধু সুলতানকে নয়, নিজের প্রতিবেশী কিংবা চাকরকেও ভয় পেতে শুরু করলো। এইভাবেই বাজার থেকে সেনা, আইন শৃঙ্খলা থেকে গুপ্তচর, আলাউদ্দিন খলজি বুনে তুললেন এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষ তার ছায়ার নিচে, প্রতিটি গলিতে তার চোখ আর প্রতিটি বাজারে তার দখল। এমন নিয়ন্ত্রণ ভারতে আগে কখনো কেউ দেখেনি। রাজধানীতে মদের আসরে কড়াকড়ি নিয়ম করা হলো, আমলাদের অযথা বিলাসী খরচে নিষেধাজ্ঞা জারি করা হলো। গোপন উৎসব হলেই সেখানে হাজির হয়ে যেত কোতোয়াল। ধাপে ধাপে রাত্রিকালীন টহল শুরু হলো, শহরে চৌকি ব্যবস্থা চালু হলো, চুরি ডাকাতি কমে এলো। নাগরিকরা বুঝলো রাজধানী রাষ্ট্র সম্পূর্ণ নিরাপদে। সরকারি মাপে কারচুপি, ট্যাক্সে ফাঁকি, ঘুষ এইসবে কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হতো। ফলে ভয়ই হয়ে উঠল শাসনের হাতিয়ার। অনেক জমি কেন্দ্রীয় খাজনা অর্থাৎ খালিসার আয়তায় আনা হলো। সরাসরি সুলতানের তহবিলে রাজস্ব আসত। অভিজাতদের ইকতা নির্ভরতা কমে এলো, এতে তাদের স্বাধীন ক্ষমতা ছাঁটা গেল। মাপ তোলায় স্বচ্ছতা আনা হলো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলো। কৃষকের ঘাড়ে চাপানো অতিরিক্ত বোঝা যেমন কমলো, তেমন রাজকোষও পূর্ণ হয়ে উঠল সম্পদে। সরকারি কাজে চালু হলো আমলা বদলি, দায়িত্ব রোটেশন, নথিভুক্তি। ব্যবস্থা এমন যে কেউ খুব বেশি শক্তিশালী হয়ে উঠতে পারল না। আলাউদ্দিন খলজি একটা কন্ট্রোল স্টেট বানালেন, যেখানে বাজারের দাম থেকে সৈন্যের বেতন, অভিজাতদের আড্ডা থেকে রাতের টহল, সবকিছুই কেন্দ্রীয় নিয়ন্ত্রণে। এই কঠোরতা অনেকের চোখে নির্মম, কিন্তু এর মধ্যেই ছিল স্থিতি, শৃঙ্খলা আর রাষ্ট্রকে টিকিয়ে রাখার কৌশল। আলাউদ্দিন খলজির কঠোর নিয়ম মানতে গিয়ে প্রথমে দিল্লির মানুষ হাঁপিয়ে উঠেছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো এই ভয়ই আসলে তাদের জীবনে এনেছে অদ্ভুত এক স্থিতি। বাজারের ছবি বদলে গেল সবার চোখের সামনে। আগে যেখানে চাল ডালের দাম হঠাৎ আকাশ ছুঁয়ে যেত, এখন সেই দাম লেখা থাকে বোর্ডে, আর দোকানদারের মুখেও ঠিক সেই দামই শোনা যায়। ভয়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ঢুকে পড়ল একরকম নিরাপত্তা। সেনাদের জীবনেও এলো বিশাল পরিবর্তন। ক্যাশ বেতন হাতে পেয়ে তারা পরিবারের মুখে খাওয়ার জোগাতো নিশ্চিন্তে। বাজারের নির্ধারিত দামে তারা কেনাকাটা করত। ফলে যুদ্ধক্ষেত্রে তাদের মনোযোগ শুধু একটাই, সুলতানের জন্য প্রাণপণ লড়াই। মঙ্গলরা যখন দিল্লির দুয়ারে আঘাত হানল, তখন এই শৃঙ্খলিত সেনারাই বুক জিতিয়ে দাঁড়িয়ে গেল। আলাউদ্দিনের ভয়ঙ্কর সেনা শক্তি তৈরি হলো আসলে তার অর্থনীতির নিয়ন্ত্রণের ক্ষমতা থেকে। শহরের রাতও বদলে গেল। অন্ধকার গলিতে টহলদারদের মশালের আলো, হঠাৎ ঘোড়ার খুঁড়ের শব্দ, আর সঙ্গে সঙ্গে চোর ডাকাতরাও গা ঢাকা দিল। রাজধানী হয়ে উঠল যেন এক প্রদর্শনী, যেখানে লেখা থাকে এখানে শৃঙ্খলা আছে, এখানে সুলতানের আইন চলবে, অন্য কিছুর স্থান নেই। কিন্তু এই শৃঙ্খলার পিছনে ছিল নির্মমতার ছায়া। ব্যবসায়ীরা যদি দাম বাড়াতে সাহস করে, শাস্তি এমন হতো যে পরদিন গোটা বাজার নিস্তব্ধ হয়ে যেত। অভিজাত কেউ গোপনে মিটিং বা সভা করলে হঠাৎ দেখা যেত গোয়েন্দারা আগেই খবর নিয়ে সুলতানের টেবিলে হাজির। কেউ চাইলেও সুলতানের চোখ এড়াতে পারত না। মানুষের মনে জন্ম নিল ভয় আর সম্মানের মিশ্র অনুভূতি। আর এই ভয়, এই নিয়ন্ত্রণ আলাউদ্দিনকে বানালো এক অনন্য শাসক। তার মৃত্যুর পর অনেক নিয়ম ভেঙে পড়লেও ইতিহাস তাকে আজও মনে রেখেছে অন্যভাবে। কারণ দাম নিয়ন্ত্রণ, সেনা রেজিস্ট্রেশন, গোপন গোয়েন্দা এইসব শুধু তখনই নয়, পরবর্তী যুগেও নানা রূপে ব্যবহার হয়েছে। আলাউদ্দিন খলজি ছিলেন সেই শাসক যিনি প্রমাণ করেছিলেন রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে শুধু তরবারি নয়, দরকার বাজারের দখল, মানুষের মনে ভয় আর এক সর্বব্যাপী নিয়ন্ত্রণ। এই উত্তরাধিকারী তাকে করেছে ভারতীয় ইতিহাসের এক অনন্য চরিত্র। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর শত শত বছর কেটে গেছে, কিন্তু তার তৈরি করা শাসন ব্যবস্থার ছাপ আজও অদৃশ্যভাবে আমাদের জীবনের ভিতরে রয়ে গেছে। ভাবুন তো, আজও যখন সরকার প্রাইস কন্ট্রোল অর্থাৎ বাজারের লাগাম টেনে ধরে, চাল ডাল তেলের দাম নিয়ন্ত্রণ করে, আসলে আমরা এক প্রকার সেই খলজির নীতি মেনে চলছি। যখন খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষকে ভর্তুকি দিয়ে চাল গম পৌঁছে দেওয়া হয়, তখন তার ছায়া ধরা পড়ে আলাউদ্দিনের খাদ্য নীতির সঙ্গে। সেনাবাহিনীর দিকেও মিল খুঁজে পাওয়া যায় বিস্তর। আজকের আধুনিক সেনারা যতটা না কেবল অস্ত্রের উপর নির্ভর করে, তার থেকেও বেশি নির্ভর করে সুশৃঙ্খল প্রশাসনের উপর। বেতন, রেশন, রেকর্ড এইসব কিছু আজও যেমন নিখুঁতভাবে রেজিস্ট্রিতে ধরে রাখা হয়,
ঠিক তেমনই প্রথমবার এই পদ্ধতির বীজ বপন করেছিলেন খলজি। আর গুপ্তচর ব্যবস্থা, আজকের দিনে আমরা বলি ইন্টেলিজেন্স এজেন্সি। কেউ সন্ত্রাসী কার্যকলাপ পরিকল্পনা করুক বা রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র পাকিয়ে তুলুক, সবই গোপনে সরকারের নজরে আসে। এ যেন সেই খলজির গুপ্তচর বাহিনীর আধুনিক রূপ। তাই বিস্ময়কর হলেও সত্যি, যে শাসককে আমরা মনে রাখি পদ্মাবতীর কাহিনীর জন্য, আসলে তার শাসননীতির শিকড় আজও বেঁচে আছে আধুনিক রাষ্ট্রযন্ত্রের ভিতরে। কেবল নাম পাল্টেছে, যুগ পাল্টেছে, কিন্তু মূল দর্শন একই। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে চাই বাজার নিয়ন্ত্রণ, চাই সেনা শৃঙ্খলা, চাই গোয়েন্দা ব্যবস্থার সর্বব্যাপী চোখ। আর সেখানেই আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা হয়ে উঠেছে কেবল ইতিহাস নয়, আজকের বাস্তবতার সঙ্গেও অদ্ভুতভাবে জড়িয়ে থাকা এক উত্তরাধিকার। আলাউদ্দিন খলজি একদিকে যেমন নির্মম সম্রাট, অন্যদিকে দারুণ প্রশাসক। তার শাসনে মানুষ যেমন ভয় পেয়েছে, তেমনি পেয়েছে শৃঙ্খলার নিশ্চয়তা। আজও তার নীতির প্রতিধ্বনি শোনা যায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। তাই ইতিহাসের পাতা উল্টালে প্রশ্নটা আজও একই রকম জেগে ওঠে, আলাউদ্দিন খলজি কি শুধুই একজন নিষ্ঠুর সম্রাট, নাকি এক দূরদর্শী শাসক যে আজকের শাসন ব্যবস্থার বীজ বপন করে গেছিল? উত্তরটা হয়তো সময়ের হাতেই রয়ে গেছে।